হ্যালো গাইজ, রয়্যাল এডুকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি ক্লাস 12-এ তোমাদের যে রাইমার্টিনটা বেরিয়েছে তার বায়োলজির ফার্স্ট সেটটা নিয়ে। দেখো, তোমাদের হয়তো অ্যান্সারগুলো দেওয়া আছে, সেখানে কিন্তু কিছু ভুল থাকতে পারে, তো আমি জানি না তো অ্যান্সারগুলো কি আছে। তো আমরা আলোচনা করব প্রত্যেকটা কোশ্চেনকে এবং সেগুলো ডেসক্রিপশন জানবো আমরা। দেখো, প্রথমেই যে জিনিসটা আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে প্রথমেই বলছে বাম স্তম্ভ ডান স্তম্ভ একটা মিলাতে বলেছে। 1 নম্বর যে পার্টটা, এটা আমরা ফার্স্ট সেটটা করছি। কি বলেছে জিনিসটা সেটাকে আগে দেখবো। বলছে দেখো, বাম স্তম্ভ ডান স্তম্ভে যে কলামগুলো দেওয়া আছে এইগুলো করার একটা সোজা টেকনিক বলে দিচ্ছি, শুনে রাখো। একটা ইজি পার্ট হচ্ছে তুমি যেটাকে জানো আগে সেটাকে নিয়ে ভাবো। কি বললাম? তুমি যেটাকে জানো সেই কোশ্চেনটাকে নিয়ে আগে ভাবো। দেখো, এখানে আছে স্পোরোজেনাস টিস্যু, প্যারাগ্রেনু, পার্থেনিয়াম, মাইক্রোস্পোর টেট্রাড। এদিকে আছে মিওসিস, মাইটোসিস, পুং গ্যামেটোফাইট, পোলেন, অ্যালার্জি। তাহলে আমরা জানি যে একটা বহিরাগত একটা উদ্ভিদ যেটা পার্থেনিয়াম, তার যেটা পোলেনটা, সেই পোলেনটা আমাদের কিসের কাজ করে? অ্যালার্জির কাজ করে। তাহলে আমরা বুঝতে পারছি যে এইটার সাথে এই পার্টটা রিলেটেড। তার মানে আমি সি এর সঙ্গে 4 খুঁজবো। সি 1 আছে, সি 3 আছে, সি 1 আছে, সি 4 আছে। তার মানে আমি সি এর সাথে 4 কে খুঁজবো। তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল? আমার এটা হয়ে গেল। তাহলে দেখো, আমি ডাইরেক্ট, এটা বেশিক্ষণ না সময় লাগছে না কিছু। আর তোমাদেরকে একটা জিনিস জানতে হবে যে একদম অ্যাপ্রোপ্রিয়েট এবং তাড়াতাড়ি কিভাবে কোশ্চেনগুলোকে করবো। তাহলে কিভাবে করলাম বুঝতে পেরেছো? তাহলে এক একটাকে এবার মিলিয়ে নিন আমরা। তাহলে দেখো, প্রথমেই যে জিনিসটা দেখবো যে আমাদের পরাগরেণু। পরাগরেণু বলতে আমরা কাকে বুঝবো? পুং গ্যামেটোফাইটের পার্টকে। তারপরে দেখো আমাদের আছে স্পোরোজেনাস টিস্যু, মানে এখানে কাকে দেবো? মিওসিসকে দেবো। তারপরে দেখো আমাদের আছে যেটা হচ্ছে মাইক্রোস্পোর টেট্রাড, মানে কোনখানে দেবো? মাইটোসিস দেবো। কি বললাম বোঝা গিয়েছে? পরেরটাই চলে যাব আমরা। দেখো, পরের পার্টটা যেটা এসেছে বলছে ভ্রূণস্থলীর মধ্যে কোন ঘটনাটা। তার আগে জানবো যে ভ্রূণস্থলীর ছবিটা একটু দেখি আমরা। আশা করছি মনে আছে সবার। উপরে কটা টিস্যু ছিল, এই কটা নিউক্লিয়াস ছিল উপরেরটাই? 1 2 3 4, 1 2 3 4, এই ঘটনাটা ছিল। এবার এখান থেকে একটা এখানে চলে আসে, এখান থেকে একটা এখানে চলে আসে, ওটা আলাদা জিনিস, ওটা পরে আসছে আমরা। তাহলে এইগুলো সবগুলো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ছিল। সব কি ছিল? হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস দেখো না, নিচে কটা আছে? 4টে। উপরে কটা আছে? 4টে। তাহলে নিউক্লিয়াস কটা আছে? 4 4 8টি। তাহলে 8টি নিউক্লিয়াস। দেখি 8টি নিউক্লিয়াস এই অপশনে আছে আর এই অপশনে আছে। এইবার যে জিনিসটা দেখবো আমরা, কোষটা দেখবো, কোষ। তাহলে দেখো এটা পরবর্তীকালে কি হয়েছিল আমাদের মনে আছে? দেখো না, এখানে কি করেছিলাম আমরা পরবর্তীকালে? এখান থেকে একটা নিউক্লিয়াস এই সেন্টারে চলে এসেছে, এখান থেকে একটা এখানে চলে এসেছে। তাহলে দুটো n প্লাস n মানে 2n একটা কোষ, যাকে আমরা কি বলেছিলাম? নির্ণীত নিউক্লিয়াস যুক্ত কোষ। তাহলে এইখানে একটা কোষ, এখানে তাহলে বাকি 3টে হ্যাপ্লয়েড পড়ে থাকলো, যেহেতু একটা চলে গেছে। এই 3টে কোষ গঠন করবে। তার মানে এখানে এই পার্টটাই সেল কটা হবে? 3টে সেল হবে। এই পার্টটাই একটা চলে গেছে, তাহলে এইটা একটা হ্যাপ্লয়েড, এটা একটা হ্যাপ্লয়েড, এটা একটা হ্যাপ্লয়েড। তাহলে এই পার্টটাইও সেল কটা হবে? 3টে সেল হবে। তাহলে 3টে প্লাস একটা মিডিলে কোষ। তাহলে কোষ কটা হয়েছে দেখো না? 7টি। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এর অপশনটা। নেক্সট দেখবো এবার। দেখো পরের পার্টটা বলছে কি, স্বপরাগযোগের সুবিধা হিসেবে বিবেচিত হয়। কি বলেছে? বিশুদ্ধতা রক্ষা। আমরা জানি স্বপরাগযোগ একই ফুলের পরাগরেণু সেই ফুলেই পড়ে। তার মানে তাদের জেনেটিক যে পিওরিটি সেটা কিন্তু সঠিক অবস্থায় থাকে, মানে বিশুদ্ধতা রক্ষা পায়, এটা ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, এই প্রক্রিয়ায় কোনো বাহকের উপর নির্ভর করতে হয় না। হ্যাঁ আমরা জানি, তার জন্য নাম তার সেলফ পলিনেশন। তার জন্যই তো তাকে কি বলা হয়? সেলফ পলিনেশন। তার মানে আমরা এটা ঠিক আছে, আমরা জানবো। এই প্রক্রিয়ায় অধিক সংখ্যক পরাগরেণু প্রয়োজন হয় না। হ্যাঁ, যেহেতু একই ফুলে পড়ছে তাহলে নষ্ট হয় না, প্রয়োজনও হবে না অধিক সংখ্যক, তার মানে এটাও ঠিক আছে। তাহলে বলছে উপরে সবগুলি ঠিক। হ্যাঁ আমরা দেখলাম তো, এও ঠিক, বিও ঠিক, সিও ঠিক, তাহলে সবগুলোই ঠিক। তাহলে অ্যান্সার দেবো আমরা কোনগুলো? উপরের সবকটি। দেখো তারপরটা কি বলছে, গুপ্তবীজী উদ্ভিদের পুংলিঙ্গধরের উৎপত্তি ও পরিস্ফুটন পরাগধানের মধ্যেই শুরু হয়। ভালো করে দেখো কোশ্চেনটা কি বলছে। কোশ্চেনটা আমাদেরকে জানতে চেয়েছে যে গুপ্তবীজী উদ্ভিদের পুংলিঙ্গধরের উৎপত্তি পরাগধানে
উৎপত্তি ও পরিস্ফুটন পরাগধানীর মধ্যেই শুরু হয়। আমরা যদি বলি যে পরাগধানীর মধ্যে শুরু, হ্যাঁ কেন, কারণ সেখানে যে নিউক্লিয়াসটা মানে দুটো নিউক্লিয়াস যেটা পরাগযোগের আগে গঠিত হয়, একটা নালিকা নিউক্লিয়াস একটা জনন নিউক্লিয়াস, তাই আমরা বলতে পারি পরাগযোগের আগেই যেহেতু হচ্ছে তাই পরাগধানীর মধ্যেই শুরু হচ্ছে, এটা ঠিক আছে বলতে পারি। পরাগ সংযোগের পর পরাগরেণু গর্ভমুণ্ড থেকে জল ও খনিজ পুষ্টি শোষণ করে, এটাও ঠিক আমি বললাম তো যে আমাদের পুংলিঙ্গধরের উৎপত্তির দুটো পার্ট, একটাকে বলি আমরা প্রাক পরাগযোগ পরিস্ফুটন, আর একটাকে বলি আমরা উত্তর পরাগযোগ পরিস্ফুটন। তাহলে পরাগযোগের আগে তো একটা হচ্ছে, তাহলে এটাও এ বিবৃতটা ঠিক আছে আর কারণটাও ঠিক আছে। তাহলে বলছে এ আর উভয়ই ঠিক, আর একে সঠিক ব্যাখ্যা দেয়। দেখো এখানে কিন্তু পুংলিঙ্গধরের উৎপত্তি পরাগধানীর মধ্যেই ঘটে, আর এখানে বলছে পরাগ সংযোগে পর পরাগরেণু গর্ভমুণ্ড থেকে জল ও পুষ্টি পদার্থ শোষণ করে। একে কিন্তু কোনো ব্যাখ্যা দিচ্ছে না। ব্যাখ্যা যদি কখন হতো, যদি বলতো যে এইখানে কি মেল গ্যামেট তৈরি হচ্ছে বা পুং গ্যামেট তৈরি হচ্ছে, তখন কিন্তু ওটা সঠিক ব্যাখ্যা হতো। মানে আর এই কারণে যদি বলতো, রিজনে যদি বলতো যে এখানে পুং গ্যামেট তৈরি হয়, তবে এটা সঠিক ব্যাখ্যা হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি সঠিক ব্যাখ্যা দিচ্ছে না, তাহলে এই অপশনটা হবে না। তাহলে আমরা দেখছি সঠিক ব্যাখ্যা দিচ্ছে না, একটা অপশন দিয়েছে এখানে, তাহলে অ্যান্সার কোনটাকে দেবো, এটাকে দেবো, বাকিগুলো দেখারও আমাদের প্রয়োজন নেই। নেক্সট দেখো কি বলেছে এবারেরটা, কি বলেছে, কোনটি সত্য কোনটি? বলছে ক্লিস্টোগেমাস ফুলে অটোগেমি দেখা যায়। ক্লিস্টোগেমাস মানে জানতে হবে কি, বদ্ধ প্রকৃতির ফুল। কি প্রকৃতির ফুল? বদ্ধ প্রকৃতির ফুল। খুব ভালো করে দেখো, ক্লিস্টোগেমাস মানে আমরা কি জানবো, বদ্ধ প্রকৃতির ফুল। চেসমোগেমাস ফুলে বলছে গ্যাটনোগেমি দেখা যায় না। তারপরে বলছে ক্লিস্টোগেমাস কি বলছে, দেখো বলছে ক্লিস্টোগেমাস ফুলে অটোগেমি ও গ্যাটেনোগেমি উভয়ই দেখা যায়। তারপরে বলছে চেসমোগেমাস ফুলে অটোগেমি দেখা যায়। আগে জানতে হবে আমরা অটোগেমি বললাম, আমরা ক্লিস্টোগেমি বললাম কি প্রকৃতির ফুল, বদ্ধ প্রকৃতির ফুল। আর চেসমোগেমাস মানে যেগুলো ওপেন ফ্লাওয়ার, কি বললাম, যেগুলো ওপেন ফ্লাওয়ার সেগুলো হচ্ছে চেসমোগেমাস। তাহলে বলছে আমরা জানি অটোগেমির ভাগ ছিল, আমরা স্বপরাগ যুগের দুটো পার্ট দেখেছিলাম। স্বপরাগ যুগের আমরা দুটো পার্ট দেখেছিলাম, কি একটা অটোগ্যামি, কি বললাম, একটা আমরা দেখেছিলাম অটোগ্যামি, আর একটা দেখেছিলাম গেইটেনোগ্যামি। কি বললাম, গেইটোগ্যামি, অটোগ্যামি আর গেইটোগ্যামি। অটোগ্যামিতে আমরা দেখেছিলাম হোমোগ্যামি মানে সমপরিণতি, ক্লিস্টোগ্যামি আর বার্ড পলিনেশন, তিনটে পার্ট দেখেছিলাম। তাহলে দেখো না, ক্লিস্টোগেমাস ফুলে আমরা অটোগ্যামি তো দেখেছি, তার মানে এটা ঠিক আছে, এটা সত্য। তাহলে এটা চেয়েছিল, কিন্তু কি চেয়েছিল দেখো, কোনটি সত্য, এই জিনিসটা চেয়েছিল। বলছে চেসমোগেমাস, আমি কি বললাম, চেসমোগেমাস মানে ওপেন ফ্লাওয়ার যারা, তাদের ক্ষেত্রে একটু কথা বলে দিই, তাদের ক্ষেত্রে দুটো পার্ট দেখা যায়, একটা সেল পলিনেশনও দেখা যায় আর ক্রস পলিনেশনও দেখতে পাওয়া যায়। এই জন্য ওদের ক্ষেত্রে গেটোনোগ্যামি শুধু দেখা যায় না, আবার শুধু অটোগ্যামিও দেখা যায় না, কারণ ক্রস পলিনেশনে দেখা যায়। তার মানে এটাও ভুল আর এটাও ভুল। তাহলে ক্লিস্টোগ্যাম বলছে, দেখো ক্লিস্টোগ্যামাস ফুলে আবার অটোগ্যামি গেটোগ্যামি দুটো না, শুধু অটোগ্যামি দেখতে পাওয়া যায়, এটা দেখতে পাওয়া যায় না। তাহলে এই অপশনটাও কি করব, আমরা ভুল করব। নেক্সট, তাহলে অ্যান্সার কোনটা করলাম, এটাকে অ্যান্সার করলাম এই কোশ্চেনটা। কোন কোশ্চেনটা করলাম, 5-এরটা। তারপরে দেখো কি বলছে, কর্পাস লুটিয়াম। এইটার আগে জানতে হবে কর্পাস লুটিয়ামের আগের অবস্থাটাকে কি বলে, ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল। এখান থেকে কি নিশ্চিত হয়, এখান থেকে হচ্ছে এস্ট্রোজেন। কি হয়, এস্ট্রোজেন, মাথায় রাখবে। এবার এর পরের অবস্থা হচ্ছে কর্পাস লুটিয়াম, এখান থেকে সবসময় কি হবে, যেটা ডিম্বাণু বেরিয়ে যাওয়ার পরের অবস্থা কর্পাস লুটিয়াম, এখান থেকে সবসময় কি করতে হবে, প্রোজেস্টেরন। আর যদি এলএইচ অ্যান্সার হয় কখনো, তাহলে মনে রাখবে ডিম্ব নিঃসরণ কথাটা বলবে। কি বললাম, ডিম্ব নিঃসরণ কথাটা বলবে, মনে রাখবে সবাই। নেক্সট, পরে কোশ্চেন, তাহলে এটার অ্যান্সার কি দেবো আমরা, প্রোজেস্টেরন। কি দেবো, প্রোজেস্টেরন।
নেক্সট নেক্সট দেখো কি বলছে জিনিসটা, বিবৃতি দিয়েছে একটা, বলছে ভাস ডিফারেন্স সেমিনাল ভেসিকল থেকে আগত নালীর সঙ্গে যুক্ত হয়ে মূত্রনালীর মধ্যে নিক্ষেপণ নালী হিসেবে মুক্ত হয়। হ্যাঁ, এটা সত্য। যদি দেখো আমাদের পুরুষের ক্ষেত্রে সেইখান থেকে আমরা যদি বলি যে কি বলছে, দেখো বলছে ভাস ডিফারেন্স সেমিনাল ভেসিকল থেকে আগত নালীর সঙ্গে যুক্ত হয়ে এবং মূত্রনালীর মধ্যে নিক্ষেপণ নালী হিসেবে মুক্ত হয়। এগুলো দেখবে আমাদের যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পরপর পার্টগুলোকে দেয়া আছে, একদম পরপর। এই জন্য একটু বলে দিই কথাটা। তো এটা আমাদের বিবৃত একটা ঠিক আছে, বলছে সার্ভিক্স গহ্বরকে সার্ভাইকাল ক্যানেল বলে, যা যোনিপথে সঙ্গে জনননালী গঠন করে। হ্যাঁ, যদি আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা দেখো, সেটা এইরকম থাকে কিছুটা, এটা এইরকম কিছুটা থাকে, এইরকম। এটা অনেকটা সামনের দিকে আগিয়ে থাকে, এই অংশটা হচ্ছে সার্ভিক্স পার্ট এবং সার্ভিক্স ক্যানেল। এবং আমরা যদি বডিতে এরকম ভাবে দাঁড়াই, তাহলে যদি আমাদেরকে খেয়াল করো, এই পার্টগুলো হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এই পার্টগুলো আর এইটা হচ্ছে ইউটেরাস। এবং আমাদের পায়ের নিচের দিকটা যদি ভাবি, আমরা কল্পনা করে নিই এইভাবে নিজেকে, তাহলে সেটা হচ্ছে সার্ভিক্স ক্যানেল। তার মানে বিবৃতি এটাও ঠিক, তার মানে কি বলবো, দুটোই ঠিক। নেক্সট, ভ্রূণে প্রদত্ত তরলটি রক্ষা করে, কোন তরলটি আগে একটু বলে দিই, আগে একটু কথা বলে দিই তোমাদেরকে। দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, আগে জানতে হবে যে একটা ভ্রূণ একটা থলির মধ্যে থাকে, ভ্রূণটা ঠিক এই অবস্থায় থাকে, এই অবস্থায় এরকম করে থাকে। এই যে এই থলিটাকে বলা হচ্ছে অমরা বা প্লাসেন্টা। এর বাইরের দিকে থাকে কোরিয়ন আর ভিতর দিকে থাকে অ্যামনিয়ন। আর এই গহ্বরটাকে বলা হয় অ্যামনিওটিক তরল, গহ্বর। কি বললাম, অ্যামনিওটিক গহ্বর বা অ্যামনিওটিক ক্যাভিটি। এইখানে একটা ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটাকে বলা হচ্ছে অ্যামনিওটিক তরল, যা ভ্রূণকে রক্ষা করে। তাহলে অ্যান্সার কোনটা, এটা হবে। কি একটা বললাম, এইটা মস্তিষ্কে থাকে এবং মেরুদণ্ডে থাকে। ইন্ট্রাভাস্কুলার তরল হচ্ছে আমাদের, যেটা হচ্ছে কি, ইন্ট্রাভাস্কুলার তরল হচ্ছে আমাদের দেহের ভিতরে যে তরলগুলো থাকে, আর আন্তর্কোষীয় তরল মানে আমাদের কোষের ভিতরে যে তরলগুলো থাকে। তারপরে বলছে দেখো, ব্লাস্টোসিস্টের রোপণ এন্ডোমেট্রিয়ামের প্রয়োজন। হ্যাঁ, এটা ঠিক আছে। নিষেকের অনুপস্থিতিতে কার্পাস লুটিয়াম ক্ষয়প্রাপ্ত এবং এন্ডোমেট্রিয়ামের বিনষ্টকরণ ঘটায়। দেখো, নিষেকের অনুপস্থিতিতে কর্পাস লুটিয়াম ক্ষয়, হ্যাঁ এটা হয়। আর আবার এটা একটু বলে দিই, এটা কোনখান থেকে দিয়েছে, এই ভাষাটা একটু ভালো করে লক্ষ্য করো। বলছে নিষেকের অনুপস্থিতি মানে যেটা বলছে ফার্টিলেশন হয়নি, তার মানে পুনরায় ডিম্ব নিঃসরণ আবার শুরু হবে। ফার্টিলেশন হয়ে গেলে কি হতো, মাতৃগর্ভে সন্তান চলে আসতো, আর পুনরায় ডিম্ব নিঃসরণ অর্থাৎ রজচক্র শুরু হতো না। রজচক্র ডিম্ব নিঃসরণের একটা দশা, যেটা রজচক্র যদি শুরু হয়ে যায়, তাহলে কিন্তু আর আরো ডিম্বাণু বেরিয়ে আসবে। এই জন্য বলছে দেখো, নিষেকের অনুপস্থিতিতে মানে পুনরায় কি শুরু হবে, মেনস্ট্রুয়াল সাইকেল। এবার বলছে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু মানে কি, কর্পাস লুটিয়াম বিনষ্ট হবে এবং আবার পুনরায় ব্লিডিং ফেজ শুরু হবে। আর ব্লিডিং ফেজে কি হয়, যেটাকে আমরা রজস্রাবীয় দশা বলি বা মেনস্ট্রুয়াল ফেজ বলি, সেখানে এন্ডোমেট্রিয়াম কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। তার মানে এই রিজনটা বা কারণটা এটাও কিন্তু ঠিক আছে। তাহলে এ বি দুটোই ঠিক আছে, কিন্তু ব্যাখ্যা দেয় না একে অপরকে, কারণ এইটার সাথে এটা কোনো রিলেটেড নয়, ওইটার সাথে এটা রিলেটেড নয়। দেখো এরপর ডিম্বাণুর আবরণের বাইরের থেকে ভিতর, বাইরে থেকে ভিতর আমরা বলে দিই, একটা ডিম্বাণুর এরকম ভাবে সিকোয়েন্স থাকে, এরকম ভাবে কিছু লেয়ার থাকে। বাইরেরটাকে বলা হচ্ছে সবসময় করোনা রেডিয়েটা, তারপরটা বলা হয় করোনা রেডিয়েটার পর থাকে ভাইটালাইন, জোনাল ফ্লুইডা, তারপরে থাকে ভাইটালাইন স্পেস, তারপরে থাকে ভাইটালাইন মেমব্রেন। তাহলে করোনা রেডিয়েটা 1, জোনাল ফ্লুইডা 2, ভাইটালাইন পেরিভাইটালাইন স্পেস হচ্ছে 3, আর ভাইটালাইন পর্দা হচ্ছে 4। তাহলে দেখো না এখানে কি কি আছে, করোনা রেডিয়েটা ফার্স্টে এই দুটোই আছে। তারপরে কি বললাম, জোনাল ফ্লুইডা দেখো এইটাই আছে, মানে অপশন আর কিছু দেখতে হবে না, অপশন সি হবে। এখানে পেরিভাইটালাইন স্পেসটা দেয়নি, তাহলে শুধুমাত্র এখানে শুধু ভাইটালাইন পর্দা দিয়েছে, তাই আমরা এই অ্যান্সারটাকে দিয়ে দেবো। মৌখিক গর্ভনিরোধক বডির প্রজেস্টন থাকে। এবার বলি, মৌখিক গর্ভনিরোধক বড়ি কখন নিবে,
বলছে ডিম্ব নিঃসরণে বাধা দান করা। আগে বলি এটা ন্যায় কখন? যখন ফার্টিলাইজেশন করে, কোনো দম্পতি চাইছে ফার্টিলাইজেশন করার পর সন্তান নিবে না, তখন তার সেই সন্তানটাকে ভ্রূণ অবস্থায় আসার আগেই বা জাইগোট অবস্থায় আসার আগেই সেটাকে নষ্ট করার চেষ্টা করে। ভ্রূণ অবস্থায় বলবো না, জাইগোট অবস্থায় আসার আগে নষ্ট করার চেষ্টা করে। তার জন্য যে পিল বা গর্ভনিরোধী বড়িগুলো খায়, যেমন হচ্ছে একটা থাকে সহেলি, নামটা মনে রাখবে, সহেলি। এবার তাহলে সেগুলো কিসের জন্য খায়? নিষেক প্রতিরোধ করার জন্য। কি প্রতিরোধ করার জন্য? নিষেক, শুক্রাণু যাতে ডিম্বাণুর কাছে না যায় তার আগেই যেন তাদেরকে কি করা হয়, শুক্রাণুগুলোকে নষ্ট করে দেওয়া হয়। মনে রাখবে, শুক্রাণুকে নষ্ট করা। নেক্সট নেক্সট কি বলছে দেখো, পরেরটা একটা বিবৃতি বলেছে। 12 নাম্বার কোশ্চেনটাই বিবৃতিটা কি বলেছে, টেস্ট টিউব বেবি টেস্ট টিউবের মধ্যে, ও বলছে কি বলছে, ভুলগুলোকে শনাক্ত করতে বলছে। টেস্ট টিউব বেবি টেস্ট টিউবের মধ্যে বড় হয়, আরে টেস্ট টিউব বেবি টেস্ট টিউবে বড় হয় না। টেস্ট টিউব বেবি কাকে বলা কি জানতে হবে। বাইরে থেকে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটানো হয় টেস্ট টিউবের মধ্যে, তারপরে তাকে কোথায় রাখা হয়, তারপর তাকে কোনো একটা মা তার ফ্যালোপিয়ান টিউবের মধ্যে সেই জাইগোটটাকে দিয়ে দেওয়া হয়। যেমন একটা বলি, একটু বলি, এদিকে দেখো, একটু সবাই লক্ষ্য করো। এগুলো কি বলেছিলাম একটু আগে, একটা ছবি এঁকেছিলাম এরকম ফ্যালোপিয়ান টিউবের। এইখানে অ্যাম্পুলা বলে একটা জায়গা থেকে সেই জায়গায় জাইগোটটাকে এনে করে রেখে দেওয়া হবে। কাকে এনে রেখে দেওয়া হবে? জাইগোটটাকে এনে রেখে দেওয়া হবে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। তাহলে নিশ্চয়ই টেস্ট টিউবের মধ্যে বড় হবে না, মাতৃগর্ভেই বড় হবে। তাহলে এটাকে মনে রাখবে, নিষেকটা ঘটানো হয় টেস্ট টিউবে, কিন্তু নিষেক ঘটাবার পর জাইগোটটাকে মাতৃগর্ভের ফ্যালোপিয়ানে রেখে দেওয়া হয়। তার মানে নিশ্চয়ই টেস্ট টিউবের মধ্যে বড় হবে না, জাইগোট বড় হবে মাতৃগর্ভেই। তাহলে এটা কি, এটা এটা বলেছে ভুল। টেস্ট টিউবে বেবি মাতৃগর্ভে বড়, হ্যাঁ দুইটা ঠিক আছে। টেস্ট টিউব বেবির বৃদ্ধিতে ধাত্রীমায়ের প্রয়োজন হয়, ধাত্রীমায়ের, হ্যাঁ, যে টেস্ট টিউব বেবিটাকে বড় করে তার নিজের গর্ভে, তাকে সারোগেট মাদার বা টেস্ট টিউব বেবি, তাকে ধাত্রীমা বলা হয়, যে টেস্ট টিউব বেবিটিকে বড় করে। এবার বলছে জরায়ু নিষেকের পর টেস্ট টিউব বেবি বেড়ে ওঠে। জরায়ুতে নিষেক না, এখনই বললাম, কোথায় হবে, কোথায় হবে সেটা? টেস্ট টিউবের মধ্যে হয়। কোথায় হয়? টেস্ট টিউবের মধ্যে। টেস্ট টিউব, উপরের ভালো করে যদি বক্তব্যগুলো পড়ো তাহলে বুঝতে পারবে। তাহলে অ্যান্সার কোনটা হলো? 1 আর 4 হচ্ছে ভুল। 1 আর 4 হচ্ছে কি ভুল। অস্ত্রোপচারের মাধ্যমে শুক্রনালীকে বন্ধনী দ্বারা আবদ্ধ করলে তাকে কি বলা হয়? বলছে শুক্রনালীকে, মানে ভাস ডিফারেন্স, তখন ভ্যাসেকটমি। কি বলা হয় তাকে? ভ্যাসেকটমি। আর যদি ওটা কার করে, যদি ওটা ফ্যালোপিয়ান নালীর করে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো টিউব্যাকটমি। কি বলবো? টিউব্যাকটমি। এগুলো আমাদের এখানের অংশ নেই। উগেমি হচ্ছে তাদের মিলনটা, ডিম্বাণু শুক্রাণুর মিলনটাকে উগেমি বলা হয়, এটা এর সাথে রিলেটেড নয়। সিফিলিস সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সত্য নয়? বলছে কোন বক্তব্যটি সত্য নয়, ভালো করে জিনিসটাকে দেখো। বলছে সিফিলিস ব্যাকটেরিয়ার সত্য নয় বলেছে, অমরা ভেদ করতে পারে না। আরে ভাই, সমস্ত এসটিডি রোগ, যে এসটিডি সেক্সুয়াল ট্রান্সমিশন ডিজিজ, যেগুলো মানে যেগুলো হচ্ছে সেক্স অবস্থায়, সেক্সুয়ালিটি অবস্থায় যেগুলো ট্রান্সপারেন্ট হতে পারে, সেই ডিজিজ গুলো কিন্তু সবগুলোকে আমরা বলি এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিশন অফ ডিজিজ। যেখানে দেখো বলছে সিফিলিস ব্যাকটেরিয়া অমরা ভেদ করতে পারে না, অ্যান্টিবায়োটিক থেরাপি দ্বারা সিফিলিস রোগ বিমুক্ত পাওয়া সম্ভব। হ্যাঁ যায়, সম্ভব তো, তাহলে এটা সত্য না মিথ্যা? তো বলছে রক্ত পরীক্ষার দ্বারা সিফিলিস রোগ নির্ণয় করা যায়। হ্যাঁ যায়। সিফিলিসের জন্য দায়ী প্যাথোজেন ট্রিপোনিমা প্যালিডাম। হ্যাঁ এটাও ঠিক, ট্রিপোনিমা প্যালিডাম। তাহলে দেখো এগুলো সবগুলো সত্য, কিন্তু উপরেরটা কি বলছে? বলছে সিফিলিস ব্যাকটেরিয়া অমরা ভেদ করতে পারে না, যত এসটিডি রোগ সবই অমরা ভেদ করতে পারে, কিন্তু এখানে কি বলেছে? পারে না। তাহলে সত্য মিথ্যা কোনটা? মিথ্যা হচ্ছে এটা। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে এ। মাথায় রাখবে, অ্যান্সার কি হবে তাহলে? এ। নেক্সট বলছে কোন এখানে কয়টি রোগ ভাইরাস ঘটিত? ট্রাইকোমোনিয়াসিস, এইটা একটা আদ্য প্রাণী ঘটিত রোগ। ট্রাইকোমোনাস ভেজাইনালিস এর প্যাথোজেনটার নাম। সিফিলিস ট্রিপোনিমা প্যালিডাম ব্যাকটেরিয়া ঘটিত রোগ। হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস বি রোগের জন্য দায়ী, তাহলে এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, এটা ভাইরাস। জেনিটাল হারপিস, জেনিটাল হারপিস হচ্ছে এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তাহলে ওটাও একটা ভাইরাস ঘটিত রোগ। এইডস, এইচআইভি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। গনোরিয়া, নিজেরিয়া গনোরিয়া, এটা ব্যাকটেরিয়া ঘটিত। তাহলে কটা আছে দেখি ভাইরাস? একটা ভাইরাস, দুটো ভাইরাস, তিনটে ভাইরাস। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 3।
এটা একটা পেডিগ্রি চার্ট। এটা তোমাদের সাধারণত সিলেবাসে থাকে না, তাও কোশ্চেন দিয়েছে যখন আমরা আলোচনা করব। পেডিগ্রির ক্ষেত্রে কোনটি সঠিক নয়, বলছে যদি এরকম থাকে তার মানে বলছে নিকটবর্তী আত্মীয়দের মধ্যে বিবাহ। হ্যাঁ, এইটার মানে নিকটবর্তী আত্মীয়দের মধ্যে বিবাহ। এইটা বলছে লিঙ্গ অনির্ধারিত। হ্যাঁ, এর ক্ষেত্রে কোনো সেক্স ডিটারমাইন্ড করা যায়নি এখনো। বলছে গোলটা মানে পুরুষ নয়, এটা মাথায় রাখবে। গোলটা মানে কাকে বোঝায়? ফিমেলকে বোঝায়। কাকে বোঝাবে? ফিমেলকে বোঝাবে। আর এইগুলো মানে আক্রান্তকে বোঝায়। ঠিকই আছে, তাহলে ভুল কোনটা? ভুল হচ্ছে সি এটা। বংশগতির ক্রোমোজোমীয় তত্ত্বের পরীক্ষাটা, বংশগতির ক্রোমোজোমীয় তত্ত্বের পরীক্ষা করেছিল হচ্ছে কি সাটন আর ববেরি। কি বললাম? সাটন আর ববেরি বংশগতীয় তত্ত্ব। তাহলে দেখো সাটন আছে, বোভেরিও আছে, কিন্তু এখানে কোশ্চেনটা কি বলেছে? পরীক্ষামূলক প্রমাণ। মানে ড্রসোফিলা মেলানোগাস্টারের দেহে প্রথম করা হয়েছিল একটা ফলমাছি, সেটা করেছিল মর্গান। কে করেছিল? মর্গান। তাহলে এখানে অ্যান্সার দেবো কে? মর্গান। নেক্সট, বাম স্তম্ভ ডান স্তম্ভকে মিলাতে বলেছে। বলছে অসম্পূর্ণ প্রকটতা স্ন্যাপড্রাগন, প্লিওট্রফি ফিনাইল কিটোনুরিয়া, মাল্টিপল অ্যালিল, চলে যাবে এবিও ব্লাড গ্রুপ, পলিজেনিক উত্তরাধিকারী, ত্বকের বর্ণ আর গমের বীজের বর্ণ। এটা দেখে নিবে তোমরা, আমি মিলিয়ে দিলাম কোন অপশনটা হবে। তাহলে এতে 2 আছে, মানে এইটাই হবে, আর তো কোথাও নেই। দেখি এবার তারপরে কি বলছেন। একজন বিজ্ঞানী দুটি উদ্ভিদের সংকরায়ন ঘটিয়ে 50% লম্বা 50% খর্ব অপত্য উদ্ভিদ পেলেন। ঠিক আছে, পেয়েছে, কারণ এটি মেন্ডেলের সূত্র মান্য করে, কারণ এক্ষেত্রে একটি মাতৃ উদ্ভিদ হেটেরোজাইগাস হতে পারে। দুটি উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটিয়ে 50% লম্বা আর 50% খর্ব পেলেন, তাই তো? ঠিক আছে, মেন্ডেলের সূত্র মান্য করে, কারণ এক্ষেত্রে একটি মাতৃ উদ্ভিদ হেটেরোজাইগাস হতে পারে। দেখো, এই যদি একটা চেকার বোর্ড করি, আমি একটা মাত্র উদ্ভিদ এটাকে রাখি আর একটাকে এইটা রাখি, তাহলে দেখো না, এইখান থেকে দুটো বেরাবে, এখান থেকে একটা বেরাবে, ক্যাপিটাল স্মল স্মল। তাহলে এইখান থেকে এরকম আসবে, এখান থেকে এরকম আসবে। তাহলে 50% লম্বা আসলো আর 50% কি আসলো? বেঁটে আসলো। তাহলে ভালো করে জিনিসটা একটু লক্ষ্য করো। তাহলে বলছে মাতৃ উদ্ভিদ হেটেরোজাইগাস হতে পারে। হ্যাঁ, হতে পারে। কেন? যদি আমি দুটোকে একই রেখে দিই, হোমোজাইগাস রেখে দিই, তাহলে এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, তাহলে এইটা কি হয়ে যাবে? ক্যাপিটাল টি স্মল টি। এর মানে কি? এর মানে 100% এই কি চলে আসছে? 100% এই কিন্তু চলে আসছে আমাদের। দেখো কি চলে আসছে? 100% লম্বা ক্যারেক্টার চলে আসছে। তার মানে 50-50 হতে গেলে তাহলে একটা হেটেরোজাইগাস হতেই হবে, একটা হেটেরোজাইগাস হতেই হবে। তার মানে দুটো ঠিক, আর দুটোকে আবার ব্যাখ্যাও দেয়। তারপরে বলছে দেখো, এইখানে যে গ্যামেট নির্ণয়, এর একটা সোজা ফর্মুলা শিখিয়ে দিচ্ছি। সোজা ফর্মুলা একদম, তোমাদেরকে না কিছু করতে হবে না কিছু জানতে হবে। খুব ভালো করে দেখো, যদি এরকম কোনো ডিজিট পার্ট থাকে বা অ্যালফাবেট থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করব? খুব ভালো করে জিনিসটাকে কিন্তু লক্ষ্য করো। ঠিক আছে, দেখো দুটোই এখানে ক্যাপিটাল আছে, এখানে দেখো একটা ক্যাপিটাল একটা স্মল, এখানে আবার দুটোই ক্যাপিটাল, এখানে একটা ক্যাপিটাল একটা স্মল, মানে হেটেরো অবস্থায় কটা আছে? এটাকে একটা টার্ম ধরো, এটাকে একটা টার্ম ধরো, এটাকে একটা টার্ম ধরো, এটাকে একটা টার্ম ধরো। তাহলে দেখো না, হেটেরো অবস্থায় কোনটা আছে? 1 2। কটা আছে হেটেরো অবস্থায়? দুটো আছে। তাহলে সূত্রটা 2 টু দি পাওয়ার n, n মানে হচ্ছে হেটেরো নাম্বারটা। হেটেরো নাম্বার কটা আছে? দুটো। তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে কত? 2 টু দি পাওয়ার 4। তাহলে এখানে কটা গ্যামেট পাওয়া যাবে? 4টা পাওয়া যাবে। নেক্সট, ক্লাইনফিল্টার সিনড্রোম। ক্লাইনফিল্টার আমরা জানি এখানে 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি, 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি হওয়ার জন্য এখানে একটা কি বেড়ে যায়? এক্স। সুপার 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 ফিমেল, যেটা হচ্ছে 47 প্লাস 47 এ, যেটাকে আমরা বলি 44 এ প্লাস এক্স এক্স ওয়াই। তার মানে অ্যান্সার কোনটা হবে? এটা। এগুলোকে বলা হচ্ছে ক্যারিওটাইপস। এই জিনিসগুলোকে কি বলা হয়? ক্যারিওটাইপ। মাথায় রাখবে। নেক্সট, একটি শিশুর রক্তের ব্লাড গ্রুপ ও তার মাতা পিতার রক্তের ব্লাড গ্রুপ কোনটি হতে পারে না? বলছে কোনটি হতে পারে না? মাতা পিতার ব্লাড গ্রুপ। কি বলছে? পিতা মাতার ব্লাড গ্রুপ কোনটা হতে পারে না? ভালো করে দেখো, শিশুর ব্লাড গ্রুপ ও আসছে, মানে সব সময় ওই আসবে। বলছে এবি এবং এবি ও। ভালো করে লক্ষ্য করো, আমি যদি এবি দিয়ে করি
তাহলে এইখানে এই অ্যালিলটাকে কি অবস্থায় রাখি, আইবি। তাহলে এইখানে যদি আমি সেম এবিটাকে নিই, এইটা ধরো মেলটা আর এটা ধরো ফিমেলটা মানে মাতা, তাহলে এইখানে আইবি, এখানে তো ও নেই, তাহলে তো বাচ্চা কোনোদিন ও আসতে পারবেই না, তাহলে এটা তো হতেই পারে না, এই দুটো হতেই পারে না। আবার বলছে যদি ও লি তাহলে আইও, ভালো করে একটু দেখো, যদি এখান থেকে আমি একটাও নামাই আইও, এখানে হয় একবার আইও আসবে আর একবার হয় একবার আইবি আইও আসবে, তাহলে একবার এ ব্লাড গ্রুপ আর একবার বি ব্লাড গ্রুপ, তাহলে কখনো ও ব্লাড গ্রুপ আসতে পারে না, প্রথমটা অ্যান্সার, আর বাকিগুলো আমরা করতেই গেলাম না। নেক্সট বলছে চিত্রটি তীর চিহ্নের অংশের বন্ধনী, তীর চিহ্নের অংশের বন্ধনী, ভালো করে জিনিসটাকে লক্ষ্য করো। বলছে এই যে তীর চিহ্ন যেটা দেয়া আছে, এই যে এইটাকে আমরা কি বন্ধনী বলবো, বলছে ফসফোডাইস্টার বন্ধনী। আরে ভাই ফসফোডাইস্টার ওগুলো হয় না, ফসফোডাইস্টার যখন দুটি নাইট্রোজেন মূলক যদি এইভাবে অবস্থান করে তখন এইগুলোকে বলা হচ্ছে H2 বন্ড, কি বলা হয়, H2 বন্ড। আর যদি তারা এইভাবে যে বন্ধনগুলো গঠন করে এইভাবে এইগুলোকে বলা হয় ফসফোডাইস্টার বন্ড, কি বললাম, ফসফোডাইস্টার বন্ড। আর যেটা এইভাবে থাকে সেগুলোকে বলা হচ্ছে এন গ্লাইকোসাইডিক বন্ড, কি বলা হয়, এন্ড গ্লাইকোসাইডিক বন্ড। আর মনে রাখবে যেটা অ্যান্টিবডির মধ্যে দেখতে পাওয়া যায়, কি বললাম, অ্যান্টিবডিজ এর মধ্যে যেটা দেখতে পাওয়া যায় সেটাকে আমরা কি বলবো, ডাইসালফাইড বন্ড, কি বলবো, ডাইসালফাইড বন্ড। বলছে নেক্সট প্রশ্ন, ডিএনএ প্রতিলিপিকরণের সময় ওকাজকি খণ্ড প্রদত্ত কোনটির বৃদ্ধিতে সাহায্য করে। আগে একটু বলে দিই ওকাজকি খণ্ড কেমন জিনিসটা, এইরকম পার্টটা ছিল যেখানে এইভাবে এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের পার্ট, মনে রাখবে ডিএনএ রেপ্লিকেশন, এইদিকের লিডিংটা ডাইরেক্ট চলে যাচ্ছিল, আর ওকাজকি খণ্ড এই দিকেরটা ছিল যেটাকে আমরা ল্যাগ থেকে এসেছে ল্যাগিং, যে তন্ত্রটা ল্যাগ করবে মানে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় যাবে, নিরবিচ্ছিন্ন নয়, নিরবিচ্ছিন্নটা হলে লিডিং আর বিচ্ছিন্নটা হলে ল্যাগিং, তখন সেটা উপর থেকে কোন দিকে নেমেছিল, নিচের দিকে। আর এই জায়গাটাকে আমরা বলেছিলাম রেপ্লিকেশন ফর্ক, কি বলেছিলাম, রেপ্লিকেশন ফর্ক। এবং এই যে নিচের দিকে যখন যাচ্ছে এক একটা ওকাজকি খণ্ড, এই ওকাজকি খণ্ডটা সব সময় কি হচ্ছিল, রেপ্লিকেশন ফর্কের এই জায়গাটা যদি রেপ্লিকেশন ফর্ক হয় তার দিকে না গিয়ে তার বিপরীতে যাচ্ছে, তার দিকে না গিয়ে তার বিপরীতে যাচ্ছে, তার মানে দেখতে হবে তাহলে কি বলেছে, রেপ্লিকেশন ফর্কের বিপরীতে। দেখো জিনিসটা, তাহলে আর আমরা কিছুই দেখতে যাব না এখানে। নেক্সট পরেরটা দেখবো এবার কি বলেছেন, দেখো রাইস জিনোম প্রজেক্ট, ধানের কোন ভ্যারাইটিটাকে নেওয়া হয়েছিল এই প্রজেক্টে, আগে বলে দিই মোগরা, বাসমতি, নিপন বেয়ার আর হয়েছিল তোমার কোশি হেকারি। তো এখানে বলে দিই এটা একটু মনে রাখবে, রাইস জিনোম প্রজেক্টটা প্রথম হচ্ছে নিপন বেয়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল। পরেরটা কি বলেছে, বলছে 4 গপ লয়ে দ্বিতন্ত্রী ডিএনএ এর উপর গঠনগত উপর ভিত্তি করে 4 গপের সূত্র প্রকাশ করেন, তার মতে পিউরিন ও পিরিমিডিন বেসের পরিমাণ সমান A + G = T + C। এখানে একটা জিনিস বলেছে দেখো, বলছে যদি অ্যাডেনিনের মান এইটা হয় আর এর মান যদি এইটা হয় তাহলে দেখো দুটো যোগ করে 50 পাবে। আবার সেম থাইমিন আর সাইটোসিন সূত্রে বলা ছিল এই দুটোর যোগফল যদি 50 আসে এই দুটোর যোগফলও কতই আসবে, 50ই আসবে। তাহলে দেখো এটাও 50 আসছে। তাহলে বলে দিই আমরা যে ডিএনএটার ক্ষেত্রে পড়ি সেটা সাধারণত বি ডিএনএ। কার ক্ষেত্রে পড়ি, বি ডিএনএ। ডিএনএ অনেক প্রকারের হয়, এ বি সি ডি ই আর জেড। তাহলে সেখানে হচ্ছে জেড হচ্ছে মনে রাখবে লেফট হ্যান্ডেড ডিএনএ, আর এ বি সি ডি ই এরা হচ্ছে রাইট হ্যান্ডেড ডিএনএ। তো এখানে যে আমরা ডিএনএটা পড়েছিলাম মনে আছে আশা করছি, তার ছবিটা এই টাইপের ছবিটা ছিল। এই সব ডিএনএ গুলো হয় সরল রৈখিক। কি হয়, সরল রৈখিক। আছে কি দেখো না কোথাও, হ্যাঁ আছে, দেখো এর অপশনটা আছে সরল রৈখিক এবং কি ডাবল স্ট্রেন আছে এর। নেক্সট পরবর্তী কালারটা দেখবো এবার। বলছে জেনেটিক কোড কি করে, কোনটি নির্দেশ করে, অ্যামাইনো অ্যাসিড থেকে আরএনএ উৎপাদন। তারপরে বলছে আরএনএ থেকে প্রোটিন বলছে। ভালো করে দেখো, আমরা জানি সেন্ট্রাল ডগমা মাথায় আছে, দেখো ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন সেন্ট্রাল ডগমার পার্ট, আবার ডিএনএ থেকে ডিএনএ, এই পুরো মেথডটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। তাহলে দেখো আরএনএ থেকে প্রোটিন তৈরি, এটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন, আর ট্রান্সলেশনে ছিল জেনেটিক কোড। তাহলে আরএনএ থেকে প্রোটিন তৈরি, বাকি আমি কোনো অপশন আর দেখতে যাব না। শর্টকাটে যদি তোমরা প্রত্যেকটা টপিককে ভালো করে ক্লিয়ার করে রাখো তাহলে কিন্তু এগুলোর অ্যান্সার তোমাদেরকে অপশন পড়ে বের করতে হবে না, তোমরা কোশ্চেন পড়ে অ্যান্সার করবে।
নেক্সট ল্যাকোপেরনের আরএনএ পলিমারেজ, যেটা ল্যাকোপেরনের আরএনএ পলিমারেজ, এইটা ল্যাকোপেরনের কোন, আমরা জানি ল্যাকোপেরনের দু টাইপসের জিন হয়, একটা রেগুলেটর জিন, একটা সাংগঠনিক বা স্ট্রাকচারাল জিন। রেগুলেটর জিনের মধ্যে থাকে আমাদের প্রমোটার, অপারেটর আর রেগুলেটর। সেখানে হচ্ছে কার সাথে যুক্ত হয় এটা, সেটা এখানে প্রমোটারের সঙ্গে যুক্ত হয়। কার সাথে যুক্ত হবে এটা, প্রমোটারের সঙ্গে যুক্ত হবে, মাথায় রাখবে এটা। নেক্সট নেক্সট আর একটা হয় যেটা ইন্ডিউসার। ইন্ডিউসার কার সাথে যুক্ত হয়, অপারেটর। ইন্ডিউসার যদি বলে কার সাথে যুক্ত হবে, অপারেটর। এবার বলছে ডিএনএ কোডিং তন্ত্রের নাইট্রোজেন বেসের সজ্জাক্রম যদি দেখো 29 কোশ্চেনটা বলছে 5 প্রাইম GTTCGAGATC 3 প্রাইম বলছে, তাহলে নতুন আরএনএ, তাহলে আরএনএ এর ক্ষেত্রে কিছু না, টি এর বদলে শুধু ই, টি এর বদলে ইউ দেবো, জি এর বদলে সি দেবো। এই জিনিসগুলো শুধু মাথায় রাখবে একটু। দেখো জিনিসটা কিভাবে বের করছে এখানে, তাহলে বের করা আমার নিয়মটা কি, এটাকে 3 প্রাইম লিখে দাও। কি বললাম, এটাকে 3 প্রাইম লিখে নাও। বলছে কি নতুন যে আরএনএটা পাবো, তাই তো। দেখো দেখো এইটার অপোজিশন কে আছে, পরিপূরক সি। টি এর বদলে আছে এ, টি এর বদলে আছে এ, সি এর জি, জি জি এর সি আসবে, এর এর কি বললাম, টি এর বদলে ইউ আসবে। তাহলে দেখো এই ফরম্যাটটা কোথায় এসেছে, সি ডাবল এ জি সি ইউ, দেখো এই যে চলে এসেছে। তাহলে কি বললাম, এটা কি নির্ণয়, যদি আরএনএ এর কোনো বেস পেয়ার নির্ণয় বলে তাহলে এইভাবে আমরা নির্ণয় করব। তাহলে নেক্সট কি করব, শুধু অপোজিশন গুলো, পরিপূরক যেগুলো হয় সেগুলো, শুধু টি গুলোর বদলে কি বসাবো, ইউ। টি গুলোর বদলে মানে টি বসবে না, কারণ আমরা জানি কি এ থাকলে টি আছে, টি এর বদলে সেখানে কাকে বসাবো, ইউ। কারণ কি আরএনএ তে থাইমিনের বদলে কি থাকে, ইউরাসিল। একটি প্রজাতির নবজাতকের ওজন 2 থেকে 5 কেজি, বলছে নবজাতকের মধ্যে তার 97% গড় ওজন 3 থেকে, এটা আমরা আগেই বলে দিই, যদি গড় ওজন, এটা নিশ্চয়ই প্রাকৃতিক নির্বাচনের কোশ্চেন। প্রাকৃতিক নির্বাচনে গড় ওজন, বাচ্চার গড় ওজন সবসময় প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচনের 3টে ভাগ ছিল, কি কি, স্টেবিলাইজিং, ডাইরেকশনাল অ্যান্ড ডিসপারেটিভ। স্টেবিলাইজিং এ যেটা ছিল স্থিতিশীল নির্বাচন, সেখানে আমরা বলেছিলাম যে ওখানে বাচ্চার গড় ওজনের উপরে একটা তোমাদের উদাহরণ দেওয়া আছে, বাচ্চার গড় ওজন মানে স্থিতিশীলের সবকিছু বোঝাবে, স্টেবিলাইজিং। দেখো আর কিছুই পড়ার দরকার নেই তোমাদের। নেক্সট পরেরটা দেখো, একটু দেখি কি বলেছে। বলছে বিবৃতে অ্যাটাভিজম হলো পূর্বপুরুষের বিলুপ্তির বৈশিষ্ট্যের পুনরাগমন। হ্যাঁ, অ্যাটাভিজম মানে আগে কোনো বৈশিষ্ট্য ছিল, এখন সেই বৈশিষ্ট্য হারিয়ে গেছে, কিন্তু পরবর্তী প্রজন্মে আরো চলে আসলো। যেমন মানুষের লেজ, ওটা মাঝে মাঝে দেখতে পাওয়া যায় অনেক মানুষের। মানুষের লোম এবং তৃতীয় মলাদার অ্যাটাভিজম না, এটা ভুল। তার মানে এ ঠিক আর ভুল, এ ঠিক আর ভুল। নেক্সট হার্ডি ইউনিভার্স সমীকরণ অনুযায়ী বলছে হোমোজাইগাস প্রচ্ছন্ন, আমরা জানি সূত্রটা ছিল পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে প্রচ্ছন্ন কোনটা ছিল, প্রচ্ছন্ন ছিল পিটা ছিল প্রকট আর কিউটা ছিল প্রচ্ছন্ন। তাহলে অ্যান্সার কাকে দেবো, দেখো অ্যান্সার এখানে কাকে দেবো, কিউ স্কোয়ারকে। কাকে দেবো, কিউ স্কোয়ার। মানুষের বিবর্তনের সঠিক পর্যায়ক্রম, মানুষের বিবর্তনের সঠিক পর্যায়ক্রম চেয়েছে আমাদের কাছে, দেখি। তাহলে মানুষের বিবর্তনের সঠিক পর্যায়ক্রমটা একটু যদি আমরা বলতে যাই তাহলে কি বলবো, দেখো প্রথমে আমরা যেটা বলবো মানুষের বিবর্তনের সঠিক পর্যায়ক্রম কোনটা ছিল। দেখো প্রথমে ছিল আমাদের রামাফিথেকাস, বিয়েরটা হবে রামাফিথেকাস, অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, তারপরে ছিল হোমো নিয়ান্ডারথাল, তারপরে হোমো সেপিয়েন্স মানে ক্রোম্যাগনন, তারপরে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। মনে রাখবে এটা, কি বললাম, রামাফিথেকাস, অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো নিয়ান্ডারথাল, ক্রোম্যাগনন, হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। নেক্সট পরেরটা দেখো এবার, ট্রাইজমি। ট্রাইজমি মনে রাখবে, মনোজমি আর ট্রাইজমি। মনোজমি যদি বলে 2n-1, ট্রাইজমি যদি বলে 2n+1। তাহলে এইটা দেখে নেবো কি বলেছে, তাহলে 2n+1। এইটা যদি বলে তাহলে কি হবে, তাহলে মনোজমি। এইটা যদি বলে তাহলে কি হবে, ডাবল মনোজমি। কি বললাম, ডাবল মনোজমি। মাথায় রাখবে এগুলো, এইটা কোনো তথ্য নাই, এটা ভুল তথ্য। নেক্সট বলছে মেরুদণ্ডী প্রাণীদের সকল ভ্রূণ সাদৃশ্য ব্যক্তিজনী জাতিজনী পুনরাবৃত্তি। বলছে মেরুদণ্ডী প্রাণীদের সকল ভ্রূণ সাদৃশ্যপূর্ণ। হ্যাঁ আমরা এটা পড়েছি ভ্রূণ তত্ত্বে, সাদৃশ্যপূর্ণ সকল ভ্রূণ। তারপরে ওইখানে বলা ছিল হেকেলের বায়োজেনেটিক সূত্র, অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, জীবজনী জাতিজনীর পুনরাবৃত্তি। তার মানে এ বি এ আর দুটোই ঠিক, প্লাস আবার ব্যাখ্যাও দেয়। তাহলে কোন অপশনটা বলবো, এটা বলবো।
দেখো তোমাদের বইয়ের লাইন কিন্তু ভালো করে জানতে হবে, না হলে কিন্তু এগুলো করতে একটু সমস্যা হতে পারে। বাট আমরা আলোচনা করব, তোমরা আমাদের সাথে থেকে এবং প্রত্যেকটা মডেলকে খুব কেয়ারফুলি দেখতে থাকো, ঠিক আছে? এবং তোমরা পরের সেকেন্ডের যে আমাদের মডেলটা, তার জন্য ওয়েট করো, আমরা আনছি কিছু সময়ের মধ্যে, এবং খুব ভালো করে এক একটা মডেল দেখতে থাকো। আমি জানি হয়তো অনেকের এখনো সম্পূর্ণ বই শেষ হয়নি, তো এখনো এগুলো শুনো, তখন যখন স্যাররা বোঝাবে তোমরা যার কাছে পড়ো, তখন তোমাদের ওই ক্লিয়ারিটিটা আরো বেশি চলে আসবে। থ্যাংক ইউ।